অভিনন্দন টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচেই বিশ্বকাপের জয় তুলে নিল। সেই জয়টা যদিও বাংলাদেশ অনেক স্ট্রাগল করেছে, তবুও জয়টা বাংলাদেশের জন্য অনেক বেশি প্রয়োজন ছিল বিশ্বকাপের রেসে এবং সুপার এইটে কোয়ালিফাই করার রেসে টিকে থাকার জন্যে। সেখানে বাংলাদেশ প্রথমে বল করে। পুরো ম্যাচের যে ক্রেডিটটা জয়ের ক্ষেত্রে, সেটা অবশ্যই বাংলাদেশ দলের বোলিং ডিপার্টমেন্টকে দিতে হবে। সেই জায়গায় যদি আমরা শুরু করি, প্রথমে শ্রীলঙ্কা ব্যাট করতে নামে। সেখানে শ্রীলঙ্কা প্রথমের দিকে পাওয়ার প্লেতে তুলে নেয় 53 রান 2 উইকেটের বিনিময়ে। সেখানে তারা অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেটটা খেলে। প্রথম উইকেট নেন তাসকিন আহমেদ এবং সেখান থেকে কুশাল মেন্ডিসকে ইনসাইড বোল্ড আউট করেন। কুশাল মেন্ডিস 4th 5th স্টাম্পে তার বাউন্স বলে যে তার একটা দুর্বলতা রয়েছে, সেই জায়গায় ভালোভাবেই তাসকিন আহমেদ সেই জায়গাটাতে এক্সিকিউট করতে পারেন এবং সেখানে ইনসাইড বোল্ড আউট হয়ে যান। তারপরে হচ্ছে 53 রানের মাথায় 2 উইকেট যায়। সেখান থেকে 70 রানে 3য় উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার ক্রিকেট দলের। তারপরে হচ্ছে 100 রানের মধ্যে 4র্থ এবং 5ম উইকেটের পতন ঘটে। সেখানে বাংলাদেশের যে প্ল্যানটা, সেই প্ল্যানটা পুরোপুরিভাবে কাজে লাগাতে পেরেছে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট। আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেন, প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশের 4টা বলারকে ব্যবহার করা হয়েছে। সেখানে 4টা বলারকে একের পর এক কন্টিনিউ করা হয়েছে। সেখানে শেষ ওভারে মুস্তাফিজ অসাধারণ, 6ষ্ঠ ওভারের প্রথম বলেই উইকেট তুলে নেন মুস্তাফিজ। তো সেইখান থেকেই শুরু বাংলাদেশের শ্রীলঙ্কার যে একটা প্রেশার ক্রিয়েট করা শ্রীলঙ্কার উপর, সেই জায়গা থেকে শুরুটা হয় মূলত। তো 15তম ওভারে যখন রিশাদ হোসেনকে আবারও নিয়ে আসা হয়, সেখানে রিশাদ হোসেন অসাধারণ বোলিং করেন। সেখানে তিনি ওই ওভারেই 2টি উইকেট তুলে নেন এবং দলীয় 100 রানের মাথায় শ্রীলঙ্কা 2 উইকেট হারিয়ে বসে পরপর 2 বলে রিশাদ হোসেনের। সেখানে চারিত আশালঙ্কা ডিপ স্কোয়ার লেগে সাকিবের হাতে ক্যাচ তুলে দেন। তার পরের বলেই হচ্ছে ওয়ানিন্দু হাসারাঙ্গা আউট হয়ে যান। হচ্ছে স্লিপে সৌম্য সরকার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। তো 2টি আউট এবং রিশাদ হোসেনের যে লেগ স্পিনের যে টার্ন, সেটা পুরো টুর্নামেন্টে রিশাদ হোসেন 3.6 ডিগ্রি টার্ন পেয়েছেন। এর আগে কোনো বলার এরকম টার্ন এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তো সেক্ষেত্রে এটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা পজিটিভ সাইন যে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন একমাত্র লেগ স্পিনার, যেখানে বাংলাদেশ গত 2 যুগ ধরে যে লেগ স্পিনার পাচ্ছিল না, সেখানে হতে পারে রিশাদ হোসেন ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের লেগ স্পিনারের এক অনুপ্রেরণার নাম। তো সেই জায়গায় রিশাদ হোসেনের অসাধারণ লেগ স্পিন, 4 ওভার বল করে হচ্ছে 22 রান দিয়ে তিনি 3টি উইকেট তুলে নেন এবং সেক্ষেত্রে মুস্তাফিজের নাম না বললেই নয়। মুস্তাফিজ অসাধারণ বোলিং করেন এবং তিনি হচ্ছে পাওয়ার প্লের 6ষ্ঠ ওভারেই তিনি প্রথম বলে উইকেট তুলে নেন। তারপরে তিনি প্রথম নিশানাকে আউট করেন। 28 বলে 48 রানের একটা ইনিংস খেলেন প্রথম নিশানাকে, তাতে আউট করেন। তার আগের বলটাতে মুস্তাফিজ যেভাবে বলের গতির ভেরিয়েশন আনতেছিল, সেই জায়গায় পুরোপুরিভাবে শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে কাবু করতেছিল, শ্রীলঙ্কার ব্যাটসম্যানদেরকে কনফিউশনের জায়গাটা তৈরি করেছিল। ব্যাটে বলে যে টাইমিংয়ের জায়গাটাতে যে ঘাটতিটা, সেই জায়গাটাতে পুরোপুরি বাংলাদেশের বলার এক্সিকিউট করতে পারে। এবং সেখানে যদি আমরা দেখি, প্রথম নিশানাকা যে বলটাতে বাউন্ডারি মারেন, সেটা 135 কিলোমিটার পার আওয়ারে বলটা ছিল এবং তার পরে বলটাতে ডিসমিসাল হন, আউট হয়ে যান, সেই বলটার গতি ছিল 122 কিলোমিটার পার আওয়ার। এই যে বলের গতির ভেরিয়েশন স্লোয়ার, সেখানে মুস্তাফিজ সেই জায়গাটাতে সফল হন। তো এবারের যে টুর্নামেন্টগুলো, যে বিশ্বকাপের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে, ওয়েস্ট ইন্ডিজ এবং নিউ ইয়র্ক বলেন, আপনার ডালাস বলেন, তো এই ধরনের উইকেটে মুস্তাফিজের স্লোয়ারটা বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবে, এটা আমরা অনেকে আশাবাদী। এবং আমরা যদি পুরো ম্যাচের সিনারিটা দেখি, শেষ পর্যন্ত 115, 116, 123 রানের 9ম উইকেট হারিয়ে বসে 124 রান করতে হয় সক্ষম হয় শ্রীলঙ্কা। তো শ্রীলঙ্কা সেখানেই অনেকটা পিছিয়ে যায় এবং সেই রানটা ডিফেন্ড করা অনেক কঠিন। তাহলে আমরা পুরো শ্রীলঙ্কার ইনিংসটা যদি আমরা রান রেটগুলো দেখি, তারা প্রথম পাওয়ার প্লেতে রান তুলেন 8.83 এবং 53 রান 2 উইকেটের বিনিময়ে, এবং তারপরে 7 থেকে 10 ওভার তারা রান তুলেন 5.25 গড়ে। এবং তারপরে যদি আমরা দেখি 11 থেকে 15 ওভার পর্যন্ত তারা রান তুলেন হচ্ছে 5.85 এবং তারপরে 16 থেকে 20 ওভার পর্যন্ত তারা রান তুলেন 4.20। তো বুঝতেই পারতেছেন যে
সময়টা তাদের অনেক অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলা দরকার, হিটিং মানে ব্যাট হিট থাকা দরকার, সেই সময় তারা সেরকমভাবে হিট নিতে পারেনি। আমাদের বাংলাদেশের বলাররা সেভাবে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করে এবং ফিল্ডিং সেট আপটা তাদেরকে সেই রান বের করার কোনো একটা জায়গায় তাদেরকে আটকে রাখে এবং সেই জায়গায় সফলকাম হয় বাংলাদেশের বলাররা। তো এটা হচ্ছে অবশ্যই একটা ভালো দিক বাংলাদেশের বলারদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার জন্যে। এবং সেখানে যদি আমরা দেখি একটা সবচেয়ে ইন্টারেস্টিং যে পয়েন্টটা, 13 থেকে 19 ওভার পর্যন্ত আমরা মিনিমাম হচ্ছে আপনার 44টা বল, তো 44 বলে শ্রীলঙ্কার কোনো বেটার বাউন্ডারি বের করতে পারেনি। তো বুঝতে পারতেছেন তারা ওদের উপর কতটা প্রেশার ক্রিয়েট করে, বাংলাদেশের বলাররা কতটা চেপে রাখে তাদেরকে সেই জায়গায়। তো সেই প্রেশারটার ফলেই শ্রীলঙ্কা দল 124 রানে তো 125 রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করতে নামে, তো অনেকটাই সবাই এক্সপেকটেশনের জায়গা তৈরি হয়েছিল, হয়তো বাংলাদেশ যদি একটু দেখে শুনে খেলে, স্লোভাবে খেলে, বাংলাদেশের উইকেটের ব্যাটসম্যানরা যদি উইকেটে টিকে থাকতে পারে, বাংলাদেশ সহজে ম্যাচটা বের করে নিতে পারবে। এবং বাংলাদেশের যে এক্সপেকটেশন যেটা ছিল, যে ব্যবধানটা হয়তো বা ভালোভাবে রান রেটের দিক থেকে এগিয়ে থাকবে এবং ব্যবধানটা আরও অনেক বেশি হবে জয়ের ক্ষেত্রে, কিন্তু সে জায়গায় বাংলাদেশ সেরকম ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারেনি। কিন্তু বাংলাদেশের জন্য জয়টা অনেক বেশি প্রয়োজন ছিল, যেহেতু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে এই ম্যাচটাই বাংলাদেশের অঘোষিত কোয়ালিফাই করার জন্য, সুপার 8-এর জন্য অঘোষিত একটা সেমিফাইনাল বলা যেতে পারে। তো সেই জায়গায় বাংলাদেশ হচ্ছে জয়লাভ করে এবং সেই জয়ের যে অনবদ্য যে ভূমিকা রাখে, যে ব্যাটসম্যানটার নাম না বললেই নয়, 20 বলে 40 রান করেন তৌহিদ হৃদয়। আমাদের যে উদ্বোধনী জুটিতে নামেন সৌম্য সরকার, তানজিদ তামিম। তো সেই জায়গায় বাংলাদেশের যে লাস্ট কয়েক বছর ধরে টপ অর্ডারের যে ব্যর্থতা, উইকেট ফল ডাউন হওয়া বারবার, সেই জায়গা থেকে কোনো স্বস্তির কোনো খবর নেই, সে জায়গায় দুশ্চিন্তার কারণ থেকেই গেল এবং 28 রানের মধ্যে 3 উইকেট হারিয়ে বসে এবং সেই জায়গায় বাংলাদেশ প্রথম পাওয়ার প্লেতে 34 রান সংগ্রহ করে। সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম দ্রুত আউট হয়ে যান। সেখানে সৌম্য সরকারের যে একজন এক্সপেরিয়েন্স প্লেয়ার, যেখানে তিনি লাস্ট 10 থেকে 12 বছর জাতীয় টিমে খেলে আসতেছেন, তো সেই জায়গায় একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারের কাছে এরকম একটা ম্যাচে তিনি যদি এ ধরনের প্রেশারকে হচ্ছে রিলিজ করতে না পারেন, সেখানে তিনি যেভাবে ধনঞ্জয় ডি সিলভা, যখন দেখা গেল বাংলাদেশের ইনিংসে রিশাদ হোসেন অসাধারণ বল করলেন, তো সেখানে শ্রীলঙ্কার অধিনায়ক সেখানে ধনঞ্জয় ডি সিলভাকে পার্ট টাইম বলার হিসেবে সেই জায়গাটাতে প্রথম ওভারে তাকে নিয়ে আসলেন। তাকে নিয়ে আসার কারণ একটাই, যদি হচ্ছে কোনোভাবে উইকেট টেকিং কোনো চান্স তৈরি করা যায়, এবং সেখানে শ্রীলঙ্কার অধিনায়ক সফলকাম। এবং ধনঞ্জয় ডি সিলভার বলে সেরকম কোনো রকম টার্ন ছিল না, কোনো রকম গতি ছিল না, কিন্তু সৌম্য সরকার যেভাবে তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন, যে শর্ট সিলেকশনের ক্ষেত্রে তার যে দোদুল্যমান যে চিন্তাধারা, যে নরবরে চিন্তাধারা, সেখানে তিনি আবার ফেল হলেন এবং দ্রুত আউট হয়ে গেলেন। তো সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ম্যাচটাকে পুরোপুরি চাপে রাখলেন এবং চাপ তৈরি করে সেখান থেকে গেলেন এবং নাজমুল হোসেন শান্ত এবং হচ্ছে লিটন কুমার দাসের মধ্যে 22 বলে 22 রানের একটা পার্টনারশিপ তৈরি হলেও নাজমুল হোসেন শান্ত সেই রানটাকে আর ক্যারি করতে পারলেন না, দ্রুত আউট হয়ে গেলেন তুষারার বলে। সেই তুষারা বাংলাদেশের ধস নামিয়েছিল, সেই তুষারা আবার বাংলাদেশের জন্য ভয়ঙ্কর হয়ে উঠলেন এবং প্রথম ওভারে উইকেট তুলে নিলেন, দ্বিতীয় ওভারে উইকেট তুলে নিলেন এবং শান্ত আউট হয়ে গেলেন দ্রুত। সেখানে শান্ত তার যে তিনি চাপটা সামলে আর উঠতে পারলেন না। সেই জায়গাটাকে শান্ত তার দায়িত্বটা আরও বেশি বুঝে উঠতে হবে। যেভাবে তিনি হচ্ছে শর্ট কাভারে উইকেটটা বিলিয়ে দিলেন, যেভাবে তিনি শটটা খেলে ক্যাচটা তুলে দিলেন, প্র্যাকটিস ক্যাচ বলা চলে, সেটা শান্তর ওই আউটটা নিয়ে অনেক বিতর্কের জায়গা তৈরি হতে পারে। 4th উইকেট পার্টনারশিপ অসাধারণ, সেখানে 38 বলে 68 রান যোগ করতে পারেন লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয় 20 বলে 40 রানের অসাধারণ ইনিংস। তার সেই 12তম ওভারে অয়েন্দ্র হাসারাঙ্গার প্রথম 3 বলেই অসাধারণ 3টা ছক্কা, যেটা কথা না বললে নয়, পুরো ম্যাচের মোমেন্টামটাকে একদম ঘুরিয়ে দিয়েছে, পুরো ম্যাচের রেজাল্টটাকে একদম ঘুরিয়ে দিয়েছে, পুরো ম্যাচের হচ্ছে শ্রীলঙ্কার গ্রিপ থেকে বের করে নিয়ে এসেছে। এবং এই 3টা ছক্কা এবং 20 বলে 40 রানের যে ইনিংসটা, পুরো ম্যাচটা জয়ের জন্যে অনবদ্য একটা ইনিংস বলা যেতে পারে। এবং সেই জায়গায়
তৌহিদ হৃদয় যেভাবে একের পর এক ছক্কা মারলেন হাসারাঙ্গার মতো একজন বিশ্বসেরা লেগ স্পিনারকে, সেটা সত্যি অসাধারণ। এবং সেই জায়গায় লিটন কুমার দাস 38 বলে 36 রানে একটা ইনিংস খেলেন। সেই ইনিংসটা যদিও আহামরি কোনো ইনিংস না, সেই ইনিংসটা যদিও সেই লিটন কামব্যাক করার মতো ইনিংস না, কিন্তু ইনিংসটা আজকের ম্যাচে জয়ের ক্ষেত্রে ভালো একটা ভূমিকা রাখছে। বাংলাদেশের দলীয় যখন 109 রান, তখন সাকিব আল হাসান আউট হয়ে যান পাথিরানার বলে হচ্ছে ডিপ থার্ড ম্যানে ক্যাচ আউট দিয়ে। সেই আপার কাটটা করা নিয়ে বাংলাদেশের ইতিমধ্যে অনেক বিতর্ক তৈরি হয়েছে যে যখন আপনার 22 বলে 16 রান প্রয়োজন, কোনো প্রেশার নেই, দেখে শুনে খেললেই প্রতি ওভারে 4-5 রান করে বের করলেই এক্সট্রা যে 2-1 রান আসতেছে, ম্যাচটা অটোমেটিক বের হয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য জয়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, উইকেট ধরে থাকাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বাংলাদেশের বল বাকি রেখে জয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে সাকিব আল হাসান তার দায়িত্বের জায়গাটা থেকে অনেক বড় একটা ভুল করে বসলেন, এবং সেই সিচুয়েশনে এরকম একটা আপার কাট, এরকম একটা শট কোনো প্রয়োজন ছিল না। সেই ক্ষেত্রে তার আরও অনেক বেশি দায়িত্বশীল ব্যাট করা উচিত ছিল, এবং তার যে শটটা, তার শটের যে ডিস্টেন্সটা কতটুকু রেঞ্জের মধ্যে যাবে, যেখানে ডিপ থার্ড ম্যানে একটা খেলোয়াড় রয়েছে শ্রীলঙ্কার, তো সেক্ষেত্রে এ ধরনের শট সিলেকশনটা আসলেই প্রশ্নবিদ্ধর একটা জায়গা তৈরি করে। এবং বাংলাদেশের সাকিব আল হাসান 109 রানে যখন আউট হয়ে যান পাথিরানার বলে, তখন বাংলাদেশ অনেকটা ব্যাটিং চাপে পড়ে যায়। যদিও 22 বলে 16 রানের প্রয়োজন, কিন্তু শ্রীলঙ্কার বলাররা সেই সময় বাংলাদেশকে একটা চেপে ধরে, সেই রকম ফিল্ডিং সেট আপ করে, এবং সে জায়গায় রিশাদ হোসেনও সে সেম ভুলটা কুশারার বলে একটা অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলে, অ্যাগ্রেসিভ শট খেলতে যায়, এবং সেখানে বোল্ড আউট হয়ে যায়। তো সেই জায়গায় বাংলাদেশ যে একটা প্রেশারে পড়ে, সেখানে বাংলাদেশের সেই প্রেশার থেকে বের করে আনা লাস্ট যে ভরসার নাম এবং ফিনিশার খ্যাত মাহমুদুল্লাহ রিয়াদ, বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ, যার নাম না বললেই নেই। সেই নিদাস ট্রফির ছক্কার কথা আপনাদের মনে আছে, আমারও মনে আছে। সেই মাহমুদুল্লাহ রিয়াদ, যে মাহমুদুল্লাহ রিয়াদ ভারতের বিপক্ষে যখন 3 বলে 2 রান প্রয়োজন ছিল, সেরকম একটা ফুল টাচ বলে ডিপ স্কোয়ার লেগে বাউন্ডারি মারতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ সেম ভুল করে, এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে 1 রানে পরাজিত হয়। সেই মাহমুদুল্লাহ রিয়াদ আজকে সানাকার সেরকম একটা ফুল টাচ বলেই, সেই ফুল টাচ বলটাই কিন্তু ভারতের বিপক্ষে ওই ধরনের ফুল টাচ বলটার কথাই মনে করিয়ে দেয়। সেরকম একটা ফুল টাচ বলেই ডিপ স্কোয়ার লেগেই ওভার বাউন্ডারি মারেন সেই মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই মাহমুদুল্লাহ রিয়াদের মধ্যে অনেক বড় একটা পার্থক্য রয়েছে, চেঞ্জের একটা জায়গা রয়েছে। সেই মাহমুদুল্লাহ রিয়াদ যখন 110 স্ট্রাইক রেটে ব্যাট করতেন, আজকের মাহমুদুল্লাহ রিয়াদ 140+ স্ট্রাইক রেটে ব্যাট করতে শুরু, এবং সেরকম একজন ফিনিশার খ্যাত নাম। এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদ অসাধারণ ফিনিশিং দেন, যেখানে তিনি দায়িত্বের সাথে বাংলাদেশের ম্যাচটা জয় করে, ম্যাচ ফিনিশ করে মাঠ ছাড়েন। তো বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ শেষ হয়ে যায়নি, বুড়ো মাহমুদুল্লাহ রিয়াদ এখনও দেওয়ার অনেক কিছু আছে। তো সেটাই মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়ে দিলেন কীভাবে কামব্যাক করে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠা যায়। তো সেই জায়গায় বাংলাদেশের প্রথম ম্যাচ জয়লাভ করে বাংলাদেশ সুপার 8-এর যে রেস, সেই রেসে অনেকটা এগিয়ে থাকলো। বাংলাদেশের নেক্সট মিশন সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস, নেপাল, যে কোনো 2টা ম্যাচ বাংলাদেশ যদি জয়লাভ করে সুপার 8 বাংলাদেশের জন্য কনফার্ম হয়ে যাবে। তো সেক্ষেত্রে বাংলাদেশ দলের 10 তারিখে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ, সেই ম্যাচের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।